দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। দীর্ঘ 15 মাস হত্যাযজ্ঞের পর গাজাবাসীর সাময়িক মুক্তি, বিধ্বস্ত মাতৃভূমিতে নতুন করে বাঁচার স্বপ্ন। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় 2 শতাধিক আসামির জামিন, প্রাথমিক বিজয় বলছেন স্বজনরা। থমথমে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত, আগে ছাড় দেওয়া হলেও এখন নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার গ্রহণযোগ্য নয়, জবাবদিহিতা নিশ্চিতে ভোটাধিকার চান তারেক রহমান। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন, কাল থেকে শুরু ভোটার তালিকা হালনাগাদ। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সরানোর উদ্যোগ, পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা আলোচনা করতে চাই আর্থিক খাতের সংস্কার নিয়ে। এ নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির কিছু প্রস্তাবনা ছিল, বর্তমানে কিছু বিষয় নিয়ে বিতর্ক রয়েছে, যেমন নতুন করে ভ্যাট আরোপের মতন ঘটনা। এসব কিছু নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আছেন অধ্যাপক শর্মিন্দ নীলর্মী, তিনি অধ্যাপনা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে, এবং আছেন জনাব তৌফিকুল ইসলাম খান, তিনি সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই অধ্যাপক নীলর্মী, আপনার কাছে আসতে চাই। এখন আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম নতুন করে ভ্যাট আরোপ। সামনে রমজান মাস আসছে, জিনিসপত্রের দাম নিয়ে যেমন দুশ্চিন্তা রয়েছে। প্রথম দিকে সবজি যখন বাজারে আসছিল উচ্চ মূল্য নিয়ে কিছু কথা হচ্ছিল, এবং তারপরে আমরা আবার দেখেছি অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের খেতেই ফসল নষ্ট করছেন, কারণ তারা যে ন্যায্য মূল্য সেটি পাচ্ছিলেন না। এই যে নানামুখী সমস্যা আমাদের অর্থনীতিতে, সেখানে এই মুহূর্তে যদি কাজ করতে হয়, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময়ও নেই, তারা আসলে কি কি করতে পারতেন এই সময়ে, শ্বেতপত্র দেওয়ার পর থেকে যে সময়টা পেরিয়ে গেছে এর মধ্যে? ধন্যবাদ। শ্বেতপত্র কমিটির যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনাগুলো সমেতেই আমরা গতকাল সারাদিনব্যাপী একটা সভার আয়োজন করেছি, যেটা উন্মুক্ত ছিল এবং যেটা পুরোটাই লাইভ প্রচারিত হয়েছে। সাধারণ মানুষ যারা সভায় যোগদান করতে পারেননি, ওনারাও যাতে দেখেন। আমরা সেখানে স্পষ্টভাবে বলেছি যে এই সরকারকে যতটা বেশি বিভিন্ন ধরনের সংস্কারে, বিশেষ করে রাজনৈতিকভাবে যতটা সংস্কারে মনোযোগী হতে দেখি, অর্থনৈতিক দিকটা কেন জানি একটু প্রান্তিকতার মধ্যে পড়ে গেছে অর্থনৈতিক সংস্কার। ফলে কিছু কিছু ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষের ভোগান্তির কারণ ঘটছে। যেমন একটা হচ্ছে পরোক্ষ কর, ভ্যাটের আওতা বাড়ানো এবং ভ্যাটের রেট বাড়ানো, যেটা কিছু কিছু পুনর্বিবেচনা হচ্ছে, কিন্তু এটা একটা বড় ধরনের প্রভাব বাজারে ফেলতে যাচ্ছে। এবং আমাদের প্রস্তাবনার মধ্যেও রয়েছে যে যাতে করে প্রত্যক্ষ করের আওতা বাড়ানো হয় এবং পরোক্ষ করের আওতা কমানো হয়, কিন্তু এর ঠিক বিপরীতে গিয়ে আমরা এই প্রস্তাবনাটা, মানে এই উদ্যোগটা দেখলাম। এবং আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের খুব কার্যকর বাজার ব্যবস্থা সেরকমভাবে চোখে পড়েনি আমাদের, অর্থাৎ মূল্যস্ফীতি আমরা আসলে রাখতে পারিনি। এবং ধরেন আমাদের একটা কালকে গভীরভাবে চিন্তার যেটা এসেছে, সেটা হচ্ছে যে গত 2 মাসে আমরা যাই করতে পারি, সামনে কি, বা মধ্যমেয়াদে কি। মধ্যমেয়াদ বলতে আমরা কোন মেয়াদ বুঝবো, অথবা আমরা কি বাজেট পর্যন্ত অপেক্ষা করব, নাকি বাজেটের আগে, ধরেন অগাস্ট মাসে গত সরকার চলে গেছেন এবং খুব সঙ্গতভাবেই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং 9ম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর কার্যক্রম স্থগিত থেকে একটা মধ্যমেয়াদে অর্থনৈতিক রিফর্ম কমিটি গঠন করা হয়েছে, যেটা আগামী 20 তারিখে রিপোর্ট দেবে বলে আমরা জেনেছি এবং আশা করছি। এই গত 5 মাসে আমরা কি এমন কিছু করতে পারতাম যেটা সামনের দিকে কমিটিগুলো কি বলছে সেটার উপরে নির্ভর না করে আমরা খুব দ্রুত কিছু ব্যবস্থা নিতে পারতাম, যেটা সাধারণ মানুষ উপকারভোগী হয়? তেমন কোনো লক্ষণীয় উদ্যোগ দেখা যায় না। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক কিছু ব্যাংকিং সিস্টেমে কিছু কার্যকর সংস্কার ব্যতীত
অর্থনৈতিক ক্ষেত্রে তেমন কোনো কার্যকর নীতি কৌশল নেওয়া হয়েছে এমনটা এখনো পর্যন্ত চোখে পড়েনি। এটা আজকে অন্তত থেকে যদি কিছু করতে হয় কি করার আছে আসলে? ধরুন সামনেই তো রমজান মাস কেন্দ্র করে প্রচুর দ্রব্যমূল্য বাড়ে বিভিন্ন সময়ে, এটা আমাদের অভিজ্ঞতা। সেখানে কি কিছু করার আছে, বা যে আমদানির খবরগুলো আমরা শুনছি সেগুলো কি আসলে দিনের শেষে প্রভাব ফেলবে কিনা? বাজারের প্রাপ্যতা যদি বেশি থাকে নিশ্চয়ই একটা প্রভাব পড়বে, এবং বাজারে মনিটরিংও থাকতে হবে, বাজার ব্যবস্থার মনিটরিংও থাকতে হবে। আর আমরা গতকাল যে আলোচনাটা বারংবার এসেছে আমরাও বলেছি, সেটা হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা যেহেতু বেড়েছে, টিসিবির আওতা বাড়াতে, বরঞ্চ টিসিবির আওতা কমানো হয়েছে। হ্যাঁ, সেই জায়গায় বিক্রি তো বন্ধ হয়েছে। হ্যাঁ, একেবারে। বরং এইটা যে বাজার ব্যবস্থাকে একটা ভালো বার্তা দেয় না, মানে এটা কার্যকরভাবে কত টাকা বাঁচাবে তার চাইতে বরং বাজার ব্যবস্থায় যে সিগন্যালটা দিয়েছে সেই সিগন্যালটা কিন্তু খুব খারাপ। ফলে ওই জায়গাগুলো পুনর্বিবেচনা করার জন্য আমরা বলেছি যে ইমিডিয়েট একটা টিসিবির আওতা বাড়ানো, এবং যাতে করে দরিদ্র মানুষগুলো সেই জায়গা থেকে কিছু সুবিধা পায়, সেই কথাগুলো বলা হয়েছে। অন্তত পক্ষে রোজার মাসটাকে সামনে রেখে আমার বাজারে এই নিয়ন্ত্রণটা করতেই হবে, এবং আমদানির ব্যবস্থা আপনি যেটা বলছেন যে সেটা বাড়াতে হবে আর কি। আর কৃষি পণ্যের মূল্য যখন কৃষক পাচ্ছেন না, বা ঢাকা শহরের মতন বড় শহরগুলোতে কৃষি পণ্য আসতে আসতে দাম অনেকটা বেড়ে যাচ্ছে, এই যে বলা হচ্ছিল যে মাঝখানে সিন্ডিকেট আছে, মধ্যস্বত্বভোগীরা রয়েছেন, তো একটা রাজনৈতিক সরকার যাদের বিরুদ্ধে এই সিন্ডিকেশনের অভিযোগ দীর্ঘদিনের, তারা চলে যাওয়ার পরেও আসলে এই শূন্যস্থান কি অন্য কেউ পূরণ করে ফেলছে? আমার খুব জানার কম পরিসরের মধ্যেও অভিজ্ঞতা, মাঠ থেকে অভিজ্ঞতা তো তাই বলছে যে অন্য কেউ না কেউ আছেন এখন মাঠে। ফলে সিন্ডিকেট আমরা প্রথম সপ্তাহ দুয়েক যেরকমভাবে এই সরকার বদল হওয়ার পরে প্রথম সপ্তাহ দুয়েক মানুষের মধ্যে যে উদ্দীপনা, যেই ধরনের আস্থার জায়গাটা দেখতে পেয়েছিলাম, বাজারে কিন্তু আবার সেই জায়গাটা চলে এসেছে, কেউ না কেউ সেই জায়গাটা দখল করেছে, সেটা তো একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস আমার মনে হয় যে অতি দ্রুত যেটা ভাবাটা খুব দরকার, আমাদের কিন্তু আমরা কিছু ধান লোকসান করেছি এবার বন্যার মধ্যে, ফলে, এবং এটা লালিনা ইয়ারে আপনার অন্যান্য দেশ যারা ধান উৎপাদন করতো সেই সমস্ত দেশেও কিন্তু ধানের ঘাটতি হয়েছে, এবং সেই সমস্ত দেশও কিন্তু এক তো রপ্তানি করতে পারবে না, দ্বিতীয়ত ঘাটতি থাকলে অন্য দেশ থেকে কিনতে গ্লোবাল মার্কেটে যাবে। ফলে আমরা এখনো পর্যন্ত যেটুকু আমদানির খবর পাচ্ছি সেটুকু যথেষ্ট নয়, এবং অলরেডি আমরা বেশ খানিকটা দেরি করেছি। এখন আমদানির অন্তত পক্ষে চাল আমদানির বিষয়টা আরও বেশি করে আমার কাছে মনে হয় উদ্যোগী হতে হবে, এবং সেটা খুবই দ্রুত আমাদের যে গুদাম ব্যবস্থাপনা রয়েছে, গুদাম ব্যবস্থাপনা নীতিমালা আছে, সেইটা সংস্কার করে এই আমদানিটা নিশ্চিত করতে হবে। আমি আইনের কেন সংস্কার বললাম, গুদামের একটা বিষয় হচ্ছে আপনি 30 দিনের বেশি কোনো কিছু আইনগতভাবে গুদামজাত করে রাখতে পারেন না। ফলে গুদামের যারা ব্যবসা করেন তাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে আপনি 29 দিনের দিনে আপনি আপনার জিনিস আরেকটা গুদামে বিক্রি করে দিচ্ছেন, ওই গুদামের জিনিস আপনি কিনে নিচ্ছেন, এরকমভাবে কাগজে কলমে দেখানো হয়, হ্যাঁ, আইনি ব্যবস্থাপনা এড়ানোর জন্য। তো ফলে বাজার কোনো সময় এর থেকে মুক্তি পায় না। আপনার এই নীতিমালাগুলোও পরিষ্কার করতে হবে, এবং গুদামের সংস্থান বাড়াতে হবে, এবং বাজারের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। এখন গুদামে রেখে দিলে আবার চলবে না, আপনাকে বাজারে সেই সাপ্লাইটা দিতে হবে, সেটার জন্য বাজারের তো মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। আমি মনে করি যে ধরেন সবজির দাম যাই থাকুক না কেন, আমার চালটা যদি ঠিকঠাক মতো আমার গোলায় থাকে, তাহলে এই দেশটা সামনে বড় আসার পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে পারলে আমরা খাদ্য সংকটে পড়ব না, মানুষ অন্তত পক্ষে খেয়ে বাঁচবে। জি, অনেক ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই যে বিভিন্ন সময়ের বিভিন্ন পরিসংখ্যান যেগুলোর আসলে গ্রহণযোগ্যতা সত্যতা নিয়ে এখন নানান প্রশ্ন উঠে আসছে সামনে, এবং এই অবস্থায় বিশ্ব ব্যাংকের তরফ থেকে যে ভবিষ্যৎবাণী করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে, বা জিডিপির প্রবৃদ্ধি কমবে ইত্যাদি, আসলে কতটুকু আশঙ্কার, এবং এই পরিবর্তিত বাস্তবতায় যেখানে আসলে আগের সংখ্যাগুলো আমরা বিশ্বাস করতে পারছি না, নতুন সংখ্যা যেগুলো আসছে যথেষ্ট ভাবে আসছে কিনা, সেগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে কিনা, এবং এই যে বাস্তবতার কাছাকাছি যাওয়ার ব্যাপারে আমরা আসলে কতটুকু গেলাম? আচ্ছা, পরিসংখ্যানের বিষয় বলতে হলে আমরা যেটা বলেছি শ্বেতপত্রের একটা যে বড় জায়গা আমরা মানে মূল যে টাইটেলটা ছিল একটা উন্নয়নের বয়ানের ব্যবচ্ছেদ।
তো উন্নয়নের যে বয়ানটা চলছিল সেই বয়ানের আমরা বলেছি যে তথ্য উপাত্তের যেই বিকৃতি এবং এটার যেই অসম্পূর্ণতা, এটা হলো এই পুরোটার ভিলেন, খলনায়ক। কারণ আপনি তথ্য উপাত্তকে ব্যবহার করা হয়েছে এরকম একটা বয়ান তৈরি করার জন্য, এবং আপনি জানেন যে সার্বিকভাবে এটা অর্থনীতি, এটা কীভাবে রাজনীতিকেও প্রভাব ফেলেছে। একসময় আমরা শুনেছি যে উন্নয়ন না গণতন্ত্র, এই ধরনের আলোচনা। তো এইটা বাস্তবতা, আমাদেরকে এইটা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। তথ্য উপাত্তের ক্ষেত্রে আমরা, শ্বেতপত্রের ক্ষেত্রে আমরা যে আলোচনা করেছি, এটার যে আমরা বিভিন্ন ধরেন অর্থনৈতিক বা পরিসংখ্যানগত যেই বিভিন্ন আমরা টেকনিক ব্যবহার করে এটাকে দেখার চেষ্টা করেছি, কিছুটা আমাদের আগে যে তথ্য উপাত্ত আটকে রাখা হতো সেগুলোকে আমরা কিছুটা বের করার চেষ্টা করেছি, এবং যেই মানুষগুলো জড়িত আছে এটার সাথে, তাদের সাথে যে কথা বলে আমরা যা জেনেছি, আমরা তিন ধরনের জিনিস দেখি আর কি। একটা হলো যে কিছু আছে হলো, আমি ছোট ছোট জিনিস দিয়ে শুরু করি, কিছু আছে এটা কারিগরি ত্রুটি আছে, আমার এইটার দিকে মনোযোগ দেওয়া হয়নি, এটা মেথোডোলজি খারাপ, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা পুরনো মেথোডোলজি ব্যবহার করেছে। যেমন আমি আপনাকে সহজ করে যদি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার শ্রমশক্তিতে আইএলওর নতুন যেই পদ্ধতি আছে সেই পদ্ধতি ব্যবহার না করে একটা পুরনো পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, যেটার ফলে আমার বেকারত্ব কম দেখানো হয়, আমার শ্রমবাজারে অনেক মানুষ আছে এটা দেখানো হয়, এই ধরনের বিষয়গুলো আসছে। মানে ওখানে কেন কেউ কাজ করে না সেটাই একটু অবাক হওয়ার। হ্যাঁ, এই ব্যাপারটা আবার রিপোর্ট যেটা দিয়েছে ওটার মধ্যে আবার লিখেছে যে নতুন মেথোডোলজি ব্যবহার করছে। আচ্ছা, কিছু আছে দেখেন, এটা কি ইচ্ছাকৃত নয়? কারণ ইচ্ছাকৃত, আপনি তো মানে চাইলে তো এটা করতে পারেন। এখন ধরেন তার মানে কি, আপনি আসলে যেই প্রথম আন্দোলনের যেই আমরা মূল, যেখানে আগুনটা ধরলো বেকারত্ব এবং চাকুরির জায়গা থেকেই তো কোটা সংস্কারের বিষয়ে এত বড় করে আসার যে 2-3টা কারণ। হ্যাঁ, তার মানে আপনি ওই বাজারটার সঠিক পরিস্থিতি আপনি বুঝছেন না, আপনি ইচ্ছা করে এটাকে একটা পুরনো খারাপ মেথোডোলজি ব্যবহার করছেন যেন এটাকে ভালো দেখায়। আচ্ছা, এটা কি বোঝা গেছে যে এটা কি ওপরের নির্দেশে নিচ থেকে ফরমায়েশি প্রতিবেদন তৈরি হচ্ছিল, নাকি নিচ থেকেই কেউ ইচ্ছা করে এটা সরকারকে বোঝানোর চেষ্টা করছে? হ্যাঁ, দ্বিতীয় হলো, আপনি জেনে অবাক হবেন, ধরেন জিডিপির প্রবৃদ্ধি এত ভালো করে দেখানো হয়, ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একজনের সাথে একজনের কোঅর্ডিনেশন নাই। আপনার বাজেটের যে ডেটা, অর্থাৎ আমার সরকারি ব্যয়ের যেই তথ্য, এই সরকারি ব্যয়ের প্রকৃত তথ্য অর্থ মন্ত্রণালয় পরিসংখ্যান ব্যুরোকে দেয় না। ফলে পরিসংখ্যান ব্যুরো কী করে, বাজেট যেটা করা হয় এখন সেই তথ্য উপাত্তদের জিডিপি মাপছে। এখন বাজেট তো অনেক রাখা হয়, এটার 80% মাত্র খরচ হয়। তার মানে আপনি আসলে এটা পরিসংখ্যান ব্যুরো বলছে যে আমাদেরকে তথ্য দেয় না বলে, সরকারি একটা অংশ। কি কারণে দেয় না? আর তারা গুরুত্বপূর্ণ মনে করে না, হয়তো এইটাই ওনারা বলেছেন। আমাদেরকে বলেছেন যে ওনার গুরুত্ব, মানে এটা কাজ দিয়ে কি হবে, আপনি কি করবেন, এটা সিরিয়াসনেস নাই। হ্যাঁ, থার্ড যেটা আপনি আছে, এবং সেটা হলো মারাত্মক, সেটা হলো যে আপনি এটাকে জোর করে এটাকে বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে হুকুম দিয়ে এটাকে পরিমার্জন করা হয়েছে যেন ভালো দেখানো হয়, এবং এটা জিডিপি প্রবৃদ্ধি তার একটা জায়গা, এটা নিয়ে তো বলার কিছু নাই। এবং আমরা দেখেছি যে যেভাবে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল, আমাদের পরিসংখ্যান প্র্যাকটিস এবং ওয়ার্ল্ড ব্যাংকের আগের কাজও আমরা ব্যবহার করেছি, এটা আসলে প্রবৃদ্ধিটার নাম ছিল। সুতরাং এই গ্যাপটা তো তৈরি হয়েছে, এবং এইটাকে আপনি সারা মানে বিশ্বে আপনি বিক্রি করেছেন যে বাংলাদেশ একটা সবচেয়ে দ্রুততম উন্নয়নের রোল মডেল। এবং দেখেন পুরো আপনার এখন যে অর্থনৈতিক মেসটা তৈরি হচ্ছে, একটা দিনে আপনার যখন IMF-এর ইটা আসলো, আপনার বলল যে আপনার ব্যালেন্স অফ পেমেন্টের হিসাবে এবং আমার যে বৈদেশিক মুদ্রার লেনদেনের হিসাবে গরমিল আছে, একদিনে আপনার $13 বিলিয়ন কমে গেল এক্সপোর্ট। আচ্ছা, এখন বলেন যে $13 বিলিয়ন কত, আমার টোটাল এক্সপোর্ট 50 বিলিয়নের মতো, 13 বিলিয়ন আপনার তো 20% নাই। তো আপনি রিজার্ভ আপনি দেখেন একই রকম হয়েছে। আপনি ব্যাংকের ভিতরে খারাপ ঋণ কি আছে এইটা দেখেনি, যে এখন আন্তর্জাতিক মানদণ্ডে যখন যাবে এবং ওই ঘষা মাজার এখন তো অডিট হবে ইন্টারন্যাশনাল অডিটে, এইটা কি পরিমাণ বাড়বে এবং এগুলোর ইমপ্লিকেশন আছে। আমি সারাদিন চলে যাবে, আজকে লেকচার হয়ে যাবে 1.5 ঘন্টা আমি এটা বলতে থাকলে, যে আপনি কিভাবে, আমি এটাকে শেষ পর্যন্ত আমাদের বলতে হয়েছে চোখ বন্ধ করে রেখেছে। এবং আমরা আমাদেরকে পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই প্রাক্তন কর্মকর্তা অনেকেই বলেছেন যে হুকুম দিয়ে বন্ধ করা হয়েছে, বলা হয়েছে এটা এত করে দিতে হবে, এবং এটা তো এখন এটাই অবাক করে। ধরুন
এমন কি একজনও কর্মকর্তা ছিলেন না যিনি বলতে পারেন যে আমাদেরকে এই মিথ্যাচার করতে বাধ্য করা হচ্ছে? উনি বলেছেন যে বাধ্য করা হয়েছে, কিন্তু তখন তো আপনি দেখেন মানে ওনারা চাকরি করেন বলেছেন ওনাদেরকে এইটা করা হয়েছে। মানে গণমাধ্যমে তো আমরা কখনো শুনি নাই যে পরিসংখ্যান ব্যুরোর একজন কর্মকর্তা এসে বললেন যে কি ভাই এটা তো আপনি তাদেরকে আমি শোনেন তারা যেসব যারা বলেছেন তারা খুবই ছোট চাকরি করেন রে ভাই, তারাই অ্যাকচুয়ালি কাজটা করেন। এবং আপনি জেনে অবাক হবেন যে প্রাতিষ্ঠানিকভাবে আমি এই অভিযোগ আছে, এগুলো সবই আমি অভিযোগের কথা বলছি, আমার কাছে প্রমাণ নেই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি ভিডিও পেয়েছি লিখিতভাবে বলছি তা না। বাট আপনি কিছু কিছু পরিসংখ্যান যে আটকে রাখা হয়েছে সময় মতো ছাড়া হয় নাই, সেটা তো সত্য। এটা তো আমাদের শ্রমশক্তি জরিপই তো ছাড়া হয়নি, শ্রমশক্তি সরে জড়া নাই। আমি মানে সারাদিন লেগে যাবে আজকে এই গল্প বলতে গেলে। যেটা আমার কাছে আছে, আপনি দেখেন একটা রিপোর্ট করা হয়েছিল আমাদের বহুমাত্রিক দারিদ্র্য পরিমাপের, এটা সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ করেছেন। এইটার রেজাল্ট পছন্দ হয় না, এদিকে প্রথমে এটার মেথোডোলজি চেঞ্জ করেছে, তারপরে যেটা এসছে তারপরে এটাকে 4 বছর ধরে এখানে বেঁধে রাখা হয়েছে, এটাকে প্রকাশ করতে দেওয়া হয়নি। মানে সব কাজ শেষ হয়ে যাওয়ার পরেও এখনো এটা প্রকাশ হয়নি। আমি আপনাকে বলি, এখন আপনি বলছেন এখনকার পরিস্থিতি কি, আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যেমন এই যে আমরা এত কিছু নিয়ে আলোচনা করছি, আমরা এখন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের যে তথ্য উপাত্ত আছে তাতে আমরা দেখছি যে বাংলাদেশের কৃষি উৎপাদনের এইবারে এখন এত একটা এস্টিমেট ওনারা দিয়েছেন এত হবে বন্যা টন্যা হওয়ার পরেই। আজকে আপনার জানুয়ারি মাসে বসে আছি আমরা, আপনি বাংলাদেশ পরিসংখ্যান, আমি এই কথা বলতে বলতে আমার প্রফেসর নীলামণি যখন বলছিলেন আমি আরেকবার ওয়েবসাইট চেক করে নিলাম যেন মিথ্যা না বলি। আপনার বাংলাদেশের ধান উৎপাদনের এই অর্থ বছরে এখনো কোনো পরিসংখ্যান নাই। আমি যদি বলি যে আমরা কেন ফ্রাস্ট্রেটেড হয়েছি, আগস্ট মাসে যখন এই শ্বেতপত্র প্রণয়নের কথা বলেছে, এই 12 জন এবং তার সাথে আমি কাজ করেছি, আমার অন্য কলিগরা কাজ করেছেন, আমরা 3টা মাস বিনা পারিশ্রমিকে সব কাজ ফেলে দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ে করেছি। আপনি গত 6 মাসে আমন ধানের উৎপাদন কি হয়েছে এইটার কোনো হিসাব নাই। কত আমদানি হয়েছে সেটারও হিসাব তো নাই। না আপনি বলেন আমাকে, আপনি মূল্যস্ফীতি যদি প্রধান অর্থনৈতিক ব্যবস্থাপনার সূত্র হয় খাদ্য উৎপাদন কত হলো এটা জানা ব্যতি রেখে আপনি কিভাবে করছেন? অন্ধকারে ঢিল ছোড়া। আর যদি আপনি বলে থাকেন যে আমার কাছে তথ্য আছে কিন্তু আমি অন্যদেরকে জানাই নাই, তাহলে আপনি আগের যে রেজিমের সম্পর্কে আমরা অভিযোগ করতাম, যে যেই রেজিমের ব্যবহার সম্পর্কে তাদের সব জানতা মনোভাবের প্রতি আমরা কথা বলেছি গণমাধ্যম এবং ইসেতে, এখনকার যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও বলতে হয়। আমি দুঃখ নিয়ে বলছি অনেক, কারণ আগস্ট মাসের 5 তারিখে একটা বিরাট আশা নিয়ে আমরা মাঠে নেমেছি। আপনি নিজে ব্যক্তিগতভাবে যে ভূমিকা রেখেছেন, আমি হয়তো আজকে অন্য ভূমিকায় আছেন এই জন্য বলছেন না, তখন আমাদের মনে অনেক দুঃখ হয়। এবং কারণটা কি এখন এটা কার অবহেলা? এটা তো আমি বলতে পারবো না, এটা আমি বরং আপনারা যেহেতু দেখেছেন কষ্ট করে আমাদেরকে, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনারা কেন করছেন। এটা কি পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব? এইটা তো পরিসংখ্যান ব্যুরোর দায়িত্ব, কিন্তু পরিসংখ্যান ব্যুরোর কাছ থেকে তথ্য আদায় করার দায়িত্বও তো নিশ্চয়ই যারা ইকোনমিক ম্যানেজমেন্ট আছেন এখানে। এবং এই মাঠ পর্যায়ের তথ্যটা কি পরিসংখ্যান ব্যুরো নিজে সংগ্রহ করে নাকি কৃষি মন্ত্রণালয়? না, ওটা ওনারা সংগ্রহ করেন, কিন্তু এটা একটা পুরনো নিয়ম আছে যে কৃষি মন্ত্রণালয়ের সাথে জয়েন্ট মানে সিগনেচারে তাদেরকে পাঠাতে হবে মাঠ থেকে তথ্য নিয়ে, এটা নিয়েও বিতর্ক আছে। আমি মানে এই গল্প বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে আজকে তথ্য উপাত্তের গল্প। আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম, যদি আপনি মনে করেন গত 3 মাস 4 মাসে আপনারা জুলাই আগস্টের পরে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই পরিবর্তন এবং আগের রেজিম কী ভাবে শোষণ করেছে এই দেশকে, অর্থনীতিকে, এইটা বলেছি। গত 3 মাসে আমি দেখেছি আপনারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন যে মানুষের মূল্যস্ফীতিতে কষ্ট হচ্ছে, যে সেই ধরনের ব্যবস্থা নিতে হলে যেই আচরণ এবং যেই ধরনের আপনার কর্মপন্থা আমি বলছি, আপনি পদ্ধতিগতভাবে যেই পরিবর্তন আমরা আশা করেছিলাম সেইটা আমরা দেখতে পাই। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরছি, সাথে থাকুন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো অধ্যাপক নীলমণি আপনার কাছে। এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই মানুষের প্রতিদিনের জীবনযাপনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দামের বেড়ে চলা, এবং সেটার ব্যাপারে বিশ্বব্যাংকেরও যে প্রতিবেদন সেখানেও খুব বেশি আশার কথা বলা হচ্ছে না।
টিসিবির কথা আপনি বলেছেন খানিকক্ষণ আগে, এর বাইরেও মধ্যবিত্তের সমস্যা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি, তারা সবসময় হয়তো সেই টিসিবি ট্রাকে লাইনেও দাঁড়ান না। এই যে বিভিন্ন স্তরের মানুষের উপর প্রভাব মুদ্রাস্ফীতির, সেটা আসলে নিয়ন্ত্রণ করার বা অন্তত খানিকটা সময়ের জন্য স্বস্তি দেওয়ার কোনো স্বল্পমেয়াদী পদক্ষেপ কি আছে? সেইভাবে স্বল্পমেয়াদী পদক্ষেপ আপনি তো সার্বজনীনভাবে দিতে পারবেন না। যেমন ধরেন মহার্ঘ ভাতার কথা বলা হচ্ছে, মহার্ঘ ভাতা তো আপনার শুধুমাত্র যারা বেতনভুক্ত সরকার, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেগুলোকে আপনি দিতে পারবেন, এবং সেটাও যেটুকু মহার্ঘ ভাতা সেইটুকু দেওয়ার সাথে সাথে বাজারের যে রেসপন্স আপনি খেয়াল করবেন, সেটা দিয়ে আসলে তার রিয়েল যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার উপরে তার খুবই কম, মানে সেই ক্রয় ক্ষমতা দিয়ে সে খুব একটা তার উন্নতি হবে না। আর বাদ বাকি মানুষজন যেটা এর আওতার বাইরে থাকবে মহার্ঘ ভাতার আওতায়, তাদের তো কষ্ট আরও বাড়বে। তবে আমি মনে করি যে ধরেন আমরা সকলকে না দিতে পারি, কিছু মানে এটাকে যদি লেয়ারে করি, ধরেন নিচের দিকে নিচের গ্রেডের যারা বেতন পান, যারা আসলে দারিদ্র্যের সাথে প্রতিনিয়তই যুদ্ধ করছেন, সেই সমস্ত মানুষকেও যদি কিছু মহার্ঘ ভাতার মধ্যে আনা যায়, তাহলে এক ধরনের সেই জনগোষ্ঠীকে আপনি একটু সাহায্য করলেন। প্লাস হচ্ছে স্বল্প মেয়াদে বলতে আপনি আসলে মধ্যবিত্ত, মানে আপনার টার্গেট গ্রুপ থাকতে হবে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষরা, এবং তাদের জন্য আপনার, আমি একটা বললাম টিসিবি, তারপরে আরেকটা হচ্ছে বাজারের সরবরাহ বাড়ানো। আর তৌফিক যেটা বলবার চেষ্টা করেছেন, আমি মনে করি যে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করার চাইতে আপনি বাজারে কি ধরনের বার্তা দিচ্ছেন, সরবরাহ কতটুকু নিশ্চিত করতে পারছেন, সেই তথ্যগুলো মানুষকে জানান। আপনার অর্থনীতির ব্যাংকের পরিস্থিতি কি, সেই তথ্যটা জানান। তাহলে মানুষের মধ্যে প্যানিকটা ছড়াবে না, এবং মানুষের মানে বাজারে মানুষ একটা স্বাভাবিকভাবে আচরণ করবে। স্বল্প মেয়াদে এই তথ্যের যে অবাধ সঞ্চালন, সেই জায়গাটা একটা আমার মনে হয় যে উপকার নিয়ে আসবে। আর আমাদের হয়েছে কি, আমাদের ধরেন আপনি 2023-এর শেষ কোয়ার্টারের যদি এমপ্লয়মেন্টের তথ্য দেখেন, তাতে করে 2024-এর শেষ কোয়ার্টার, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোয়ার্টারটা গেছে, সেইখানে এমপ্লয়মেন্ট কমেছে হচ্ছে প্রায় 5% মতো। তো এক কোয়ার্টার থেকে আরেক বছরের আর ওই এক পয়েন্ট টু পয়েন্ট যদি আপনার 5% মতো কর্মনিয়োজনই কমে যায়, আমার কর্ম তো বাড়ছেই না এমপ্লয়মেন্ট, বরং আরও 5% মতো কমে গেছে, তাহলে তো মানুষের আসলে দারিদ্র্যের হার এমনিতেই অনেক বেড়ে যাওয়ার কথা। আমাদের শ্বেতপত্রে কিন্তু একটা উল্লেখ করা হয়েছে যে আমাদের দারিদ্র্য যে বলা হচ্ছে যে আমরা হারটা কমিয়েছি, এর মধ্যে একটা ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী আছে, তারা যদি কেবলমাত্র প্রতি মাসে 2 দিন করে কাজ না করেন, তাহলেই তারা টুক করে দারিদ্র্যের সীমার নিচে চলে যাবেন। মানে এতই ভালনারেবল এই পপুলেশনটা, তারা আপাতভাবে মনে হচ্ছে তারা দারিদ্র্য সীমার উপরে, কিন্তু একটা এলডিসি গ্র্যাজুয়েশন হওয়া দেশের একজন নাগরিকের জন্য যেই ধরনের ডিসেন্ট জব লাগে, শোভন জব লাগে, যেই ধরনের জীবনমান লাগে, তার কোনো কিছুই তাদের প্রাপ্য হয়নি। হ্যাঁ, এবং এরা খুবই ভালনারেবল পজিশনে আছে। আমি মনে করি যে স্বল্প মেয়াদে এই গ্রুপগুলোকে টার্গেট করলে, তাদের কিছু ধরনের বাজার সুবিধা ন্যায্য মূল্যে দিলে, সেই ব্যবস্থাটা করলে আপাততভাবে কিছু সুবিধা হবে। আরেকটা হচ্ছে এই যে আমাদের প্রায় 59,000-এর উপরে শ্রমিক কিন্তু কর্মচ্যুতি ঘটেছে। এই হয় কর্মচ্যুতি ঘটেছে, নতুবা কর্মের অনিশ্চয়তার মধ্যে আছে। আমাদের কাছে যে হিসাব আছে, এই যে বিভিন্ন শ্রমিক অসন্তোষ, লে আউট হয়ে যাওয়া, এগুলোর মধ্যে এই 59,000 কর্মী মানে হচ্ছে আপনি একে 5 দিয়ে গুণ করেন, এতগুলো পরিবার হচ্ছে এই, তার মানে হচ্ছে প্রায় 60,000 মানে হচ্ছে প্রায় 3 লক্ষ পরিবার হচ্ছে আপনার এটার উপরে নির্ভরশীল ছিল। তাহলে এই পরিবারগুলো তো পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এই পরিবারগুলোকে ধরে ধরে তাদের পুনর্নিয়োজন সম্ভব কিনা, আমার এই বিনিয়োগগুলা, নতুন বিনিয়োগ কতটুকু করা সম্ভব, এইটা আমার মনে হয় স্বল্প মেয়াদে, যেটা
বিনিয়োগটা চালু ছিল কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, সেইগুলোর কোনো ধরনের ব্যবস্থাপনা করা যায় কিনা, এইটা আমার মনে হয় সরকারের খুব দ্রুত প্রবীণ করা দরকার। ধন্যবাদ। জনাব তৌফিকুল ইসলাম, আপনার কাছে ফিরে আসতে চাই। এখানে অভিযোগগুলো তো বেশ কয়েকটি বড় বড় গ্রুপ, সেখানে বেক্সিমকো, এসালামের মতন গ্রুপগুলো রয়েছে। তারা একদিকে যেমন ব্যাংক থেকে অনিয়ন্ত্রিতভাবে ঋণ নিয়েছেন, আবার তাদের অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, সেখানে অনেক শ্রমিক রয়েছেন, সেই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে শ্রমিকরা বিপদে পড়ছেন। এই যে দ্বিমুখী সংকট, একদিকে ব্যাংক খাত থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেটা, সেই আমানত ফেরত আসা নিয়ে যে যেমন শঙ্কা, অন্য পাশে এই কর্মসংস্থান নিয়ে প্রশ্ন, এই দুটো সমস্যার আসলে সমন্বয়টা কিভাবে হবে? দেখেন, এই যেই মানে প্রথম কথা হলো যে এটার সাথে আমি তৃতীয় একটা যোগ করি, যেটা আমি আমার কাছে মানে একই রকম গুরুত্ব বা সবচাইতে গুরুত্ব, সেটা হলো যে যেই অভিযোগগুলো এই প্রতিষ্ঠানের, যেই প্রতিষ্ঠানগুলোর ভিতরে আছে বা তাদের যারা নিয়ন্ত্রণ উদ্যোক্তা মালিক আছেন, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আছে, সেইটার তো একটা সত্যি সত্যিই তো এটার বিচার হওয়া দরকার। এটার দুটো কারণে, এটা রাজনৈতিক ব্যাপারও আছে, এটার অর্থনৈতিক ব্যাপার আছে। কারণ কতগুলো রাজনৈতিক যা করেছেন তো এটা নিয়ে নাও বললেও তো আপনার অর্থনৈতিক কতগুলো অনিয়ম করেছেন, তো বিচার হতে হবে। যেন এটার আমরা একটা বিচারহীনতার দেশে পরিণত হচ্ছিলাম, সেই জায়গা থেকে বের হতে হবে। আচ্ছা, সেইটারই অংশ হিসেবে এই আপনি পরের দুটো হয়েছে কিনা, যে তাদের অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে, তো এত বড় একটা, তো আমরা যদি কেউ যদি একটা আমরা বলি যে একটা কতগুলো ক্রনি ক্যাপিটালিজম, একটা গোষ্ঠীতান্ত্রিক অর্থনীতি তৈরি করেছিলেন, বা একটা আমরা এটাকে বলেছি পরবর্তীতে গিয়ে চোরতন্ত্রে পরিণত হয়েছে, কিন্তু সেই বিজনেসটা তো তারা কন্ট্রোল করতেন। ধরেন একটা গ্রুপ এসালমের মতন ভোগ্যপণ্যের বাজারে তো একটা সিগনিফিক্যান্ট অংশ তারা নিয়ন্ত্রণ করতেন। এখন হঠাৎ করে যদি তাদের অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে কিনা, তাহলে সেই শূন্যস্থান পূরণ করার জন্য আমার হয় কাউকে আনতে হবে, নাহলে সেইটার ম্যানেজমেন্টের প্ল্যানটা এইটা অনুপস্থিত ছিল। এইটা এখনো অনুপস্থিত ছিল বা ঠিক অনুপস্থিত আছে। কারণ হলো যে তারা আসলে এই প্রতিষ্ঠানগুলো ঠিক কীভাবে, এটাকে এখন প্রশাসক দিয়ে হবে, যেমন বিজনেস অ্যাসোসিয়েশন আমরা প্রশাসক দেখেছি না, আপনি এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএম এর মতন শক্তিশালী ব্যবসায়িক সংগঠনের ভেতরে আপনি প্রশাসক নিয়োগ করেছেন। কিন্তু এই বিজনেস আইদারই বিজনেস প্রশাসনগুলোর যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে, এখানে আপনি প্রশাসক দিয়ে আপনি চালানো উচিত ছিল, যেটাকে অপারেশনাল রাখেন, অনিয়মগুলো বের হওয়া এটা সহজ হতো। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এটার ভিতরে যারা কাজ করছেন তাদের জব প্রোটেকশনটা হঠাৎ করে 40,000 ছাঁটাই হওয়া, এটা তো কোনো নেই। আর সকল প্রতিষ্ঠানের একেবারে কিছু কিছু আছে, ধরেন কি বলবো, যে যেই ধরেন ব্যাংকের থেকে ঋণ হয়েছে, সেখানে ধরেন অনেকগুলো তো আছে যে এই প্রতিষ্ঠানের কোনো খবরই নাই, নাই আসলে এই প্রতিষ্ঠান, হ্যাঁ, এটা কাগজে আছে, এটা নাই, হ্যাঁ, তাদের কাছ থেকে আর উদ্ধার হবে না, তাদের থেকে আর এটা আসলে উদ্ধার হবে না। কিন্তু কিছু প্রতিষ্ঠান আছে এগুলো তো আসলে উৎপাদন আছে, বড় করে এটা কাজ হয়। তো সেই দুটোর দিকেই আমি একই অ্যাপ্রোচ তো রাখতে পারবো না, এটা ইকোনমিক ম্যানেজমেন্টের ভেতরে এটা আছে। এবং ওই অর্থ যদি উদ্ধারও আমাকে করতে হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর কোনো না কোনো একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা হতে হবে। এখন এটার আইনগত ব্যাপারও আছে, এটার ইকোনমিক পলিসি আছে। দিন শেষে যেটা আমরা বড় একটা গ্যাপ আমাদের কাছে এখন আমরা দেখছি, সেটা হলো এই পুরো ইকোনমিক ম্যানেজমেন্ট যতগুলো আমরা চ্যালেঞ্জের কথা বলছি, কারণ ইকোনমির অবস্থা খুবই খারাপ। আমাদের শ্বেতপত্রের করার প্রথম এবং প্রধান উদ্দেশ্য যেটা ছিল, মাননীয় প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব দিয়েছেন, উনি বলছেন অর্থনীতির অবস্থা তো অনেক খারাপ, বলতেন কতখানি খারাপ আমরা জানতে চাই। তো আমার মূল দায়িত্বটাও এটা ছিল। তো এটা যে কতখানি খারাপ, এটা তো প্রকাশ হওয়ার সাথেও বোঝা গেছে, এবং এর ভিতরে আমরা টেরও পাচ্ছি, যারা চালাচ্ছেন তারাও বুঝতে পারছেন। তো ওই পরিস্থিতির ভিতরে আপনাকে মেইন যেটা লাগতো, এটা একক কোনো মন্ত্রণালয়, ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের দায়িত্ব না, এখানে একটা সমন্বিতভাবে এটাকে কাজ করতে হবে। যেমন মূল্যস্ফীতির বিষয়, এইটাই একটা কোনো মন্ত্রণালয়ের ব্যাপার না। বাণিজ্য মন্ত্রণালয়কে আপনারা গিয়ে হয়তো বলবেন যে মূল্যস্ফীতি কমছে না কেন, উনি একা তো পারবেন না, এখানে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। আবার ওখানে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, মানে তো বাংলাদেশ ব্যাংক তার পলিসি রেট বাড়াচ্ছে তার মতন করে, হ্যাঁ, উনি করছেন, কিন্তু এই দিকে আর কেউ কাজ করছে না, তাহলে তো হবে না। আপনার আসলে বন্যায় লস কতখানি হলো, তাহলে আমার সাপ্লাই আছে কিনা এটা চিন্তা করতে হবে। বাণিজ্য প্রতিষ্ঠান যদি ওগুলো অপারেশন না থাকে, সেইটার জন্য আমদানি কম হচ্ছে কিনা, তাহলে আমি হয় অন্য প্রতিষ্ঠানকে বলবো, নাহলে ওই প্রতিষ্ঠানকে দিয়ে আমদানি করব। এটা তো ম্যানেজমেন্টের বিষয়। তো একটা যেটা আছে, একটা আমরা দেখেন প্রথম এবং প্রধান যেই কথাটা আমরা বলেছিলাম, ফার্স্ট রেকমেন্ডেশন যেটা শ্বেতপত্র থেকে এসছিল,
সেটা হলো ইকোনমিক ম্যানেজমেন্টকে গুরুত্ব দেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা। তো এটা ডে টু ডে ব্যবস্থাপনা এখন একটা চ্যালেঞ্জের মুখে আছে। সেইটা ধরেন বাংলাদেশ ব্যাংক একভাবে করছে, আমাদের বৈদেশিক বিনিময় হার থেকে শুরু করে মূল্যস্ফীতি, মুদ্রা নিয়ন্ত্রণ, এইটা ওখানে আবার অর্থ মন্ত্রণালয়ের করতে হবে। সো প্রত্যেকটা মন্ত্রণালয় এটা আছেন এবং এটা কঠিনও, আমি মানছি। যারা নেতৃত্ব দিচ্ছেন এক একজন 3-4টা মন্ত্রণালয় এভাবে করছেন, প্রশাসন ভেঙে পড়েছিল, সেইটাকে নিয়ে ওনাদের চলা এটা মানে আনজাস্ট হবে আমি যদি এটা স্বীকার না করি। কিন্তু দিন শেষে ধরেন একই ব্যক্তির হাতে দুটো বড় বড় মন্ত্রণালয় যদি এটা ঠিক মতো না হয়, সেইটাও ওনাদের তাহলে যাওয়ার কথা ছিল যে আমি যে এটা পারছি না, করতে পারছি না, তাহলে আমি কি করতে পারি। আর সেকেন্ড হলো যে অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি যে বলছি যে পুরনো অ্যাপ্রোচের চাইতে আপনাকে আরেকটু অংশীজনের সাথে কথা বলা। আমি একটা ছোট উদাহরণ দিই। ধরেন আমরা কি বলতাম যে কেউ কেউ গিয়ে ওখানে পরামর্শ দেন, তারপর ওনারা একটা নীতি নিয়ে নিতেন। এই কিন্তু আমরা পুরনো রেজিমের ব্যাপারে আলোচনা করতাম, তাই না? তো সবাই গিয়ে ওই যে নাকি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বললে নাকি কাজ হয়ে যেত। এইটাই দেখেন, কারুর মানে কিছু একটা হলে বলতো যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। ইট ইজ এ ভেরি কমন ডায়লগ। এবং আমি বিভিন্ন পর্যায়ে পেশাদারি মনোভাবের অভাব, সবাই একটা পরীক্ষার রেজাল্ট থেকে শুরু করে মানুষ গুম হওয়া পর্যন্ত সবকিছুতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে মানুষ। আপনাকে আসলে তো ওই গুটি কয়েক ইসের বাইরে অংশীজনের সাথে কথা বলে নিতে পারেন। আপনি ভ্যাটের এতগুলো 100টা পণ্যের আপনি ভ্যাট বাড়িয়েছেন, আপনারা তো সংবাদ মাধ্যমে আছেন, আমাদের জানার অক্ষমতা থাকতে পারে। আপনি বলেন এই সিদ্ধান্তটা নেওয়ার আগে প্রক্রিয়াগতভাবে অংশীজনদের সাথে ওনারা কি ধরনের আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হলেন, এত বড় একটা সিদ্ধান্ত, এবং যেটা সেটা খুব খুব দরকার ছিল। বেসিক আন্ডারস্ট্যান্ডিং। দেখেন তার আগ পর্যন্ত এনবিআরকে আমরা দেখেন খুবই প্রশংসা করেছি, যেটা আমরা আগের আমলের শেখ হাসিনার সরকারকে আমরা বলেও পারি না যে নিত্য প্রয়োজনীয় কয়টা পণ্যের থেকে আর কত ট্যাক্স কমায় দেন কিছুটা। প্রথম কিন্তু এসে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটা পণ্যে কিন্তু মানে ট্যাক্স কমিয়ে দিয়েছিল। এখন আমি শুনেছি, আপনাদের মাধ্যমে শুনেছি যে অন্তত কয়েকটা জায়গায় ভ্যাট এবং ট্যাক্সের হার যেটা বাড়ানো হয়েছে এটাকে কমানো হবে, ঔষধ থেকে শুরু করে। না কয়দিন আগে শুনেছেন? এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো কাগজ দেখিনি। আমি ভুল হইতে পারি, কিন্তু আমি কোনো কাগজ দেখিনি। আমি শুনেছি কোনো পত্রিকা এইভাবে ছাপিয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে, কমানো হয়েছে, এই ল্যাঙ্গুয়েজেও এসছে। আসলে এটা হয় না। আমার স্মরণ করিয়ে দিচ্ছি, আমি কেন বলছি যে পুরনো রুলে খেলছেন কিনা ওনারা। আমার স্মরণ পরে এক সময় পেঁয়াজের ক্ষেত্রে এরকম হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে 3 দিন ধরে যারা আমদানি করছিলেন পেঁয়াজ, ইন্ডিয়ার বর্ডারে ট্রাক আনছেন না, কারণ শুল্কটা কমালে তাদের কম পড়বে, এটা তারপর আনবেন। 3 দিন হয়ে গেছে, কেউ এই কাগজটা লিখতে পারছেন না। আমি কোনো একটা টিভি চ্যানেলে, আমার মনে নেই, আমি 2-3টা তখন কোনো একটা টকশোতে আমি বলেছিলাম যে সরকারি কর্মকর্তা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তখনকার তৎকালীন যে একজন উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক ঘোষণা দেওয়ার পরে যে এটা কমানো হয়েছে, সিদ্ধান্ত যেটা কমানো হবে, এবং এটা সম্ভবত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কমানো হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও 2-3 দিন পার হয়ে গেছে, ওনারা কি পড়ালেখা ভুলে গেছেন কিনা। তো একই রকম আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে যদি সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে এই এসআরওটা লেখার জন্য যদি ওনারা পড়াশোনা ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনাদের মতন যারা শিক্ষিত মানুষ আছেন কেউ আপনারা ভলেন্টারি করে এইটাকে ওনাদেরকে সাহায্য করেন। অনেক ধন্যবাদ। অধ্যাপক নীলম, আপনার কাছে ফিরে আসি। ব্যাংক খাত নিয়ে আলোচনা না করলেই না, অর্থনীতির মেরুদণ্ড, এবং সেখানে স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন এসেছে। বাস্তবতা কি? এর আগে বিভিন্ন ব্যাংক থেকে মানুষজন টাকা যখন তুলতে পারছিলেন না, তা নিয়ে বিস্তর আশঙ্কা ছড়িয়ে পড়ছিল চারদিকে, এবং সামনে আসলে কতটুকু খেলাপি ঋণ, সে তথ্যগুলো হয়তো সামনে আসবে, কিছুটা সামনে এসছে। এই খাতে আসলে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে কি করতে হবে? এই খাতে ঘুরে দাঁড়ানোর জন্য সিক যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকগুলো খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, সেগুলো বাঁচানোর জন্য কিছু সহায়তা তো বাংলাদেশ ব্যাংক দিয়েছে। শক্তিশালী ব্যাংকগুলোর সাথে কিছু ব্যাংককে ট্যাগ করে দেওয়ারও প্রথম পর্যায়ে যে চিন্তাগুলো ছিল সেগুলো আমরা দেখেছি। তারপরে কিছু সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং ইদানিংকালে যেটা হয়েছে সেটা হলো মানুষের খানিকটা আস্থা ফিরে এসছে, যে ওই যে প্যানিক তুলে ফেলার যে বিষয়টা ছিল, সেই আস্থার জায়গাটা চলে আসাতে ব্যাংক খাতে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরবে, এটা মনে করা, মানে আশা করছি।
কিন্তু বড় বিষয় হচ্ছে যে আপনি বিনিয়োগ কোথায় করবেন, বা বিনিয়োগ, তো বিনিয়োগে যেই ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে, বিনিয়োগ কিন্তু হচ্ছে না। অর্থাৎ আপনার মধ্যমেয়াদে পরিকল্পনা ঠিকঠাক মতো না হলে, আপনার গভর্নেন্স সিস্টেম যদি সেই বার্তাটা না দেয় যে আমি বিনিয়োগকারী, তুমি বিনিয়োগ করো এবং আমি তোমার পাশে থাকবো, সেই বাজারের সিগন্যালটা কিন্তু বিনিয়োগকারী পাচ্ছে না। বরং যে সমস্ত বিনিয়োগ চলছিল অস্থিরতায়, এই যে যেমন প্রায় 59,000 কর্মী ছাঁটাই হয়ে গেল, ফলে নতুন বিনিয়োগ না আসলে ব্যাংক খাতগুলো কিন্তু ভুগতে থাকবে। এবং আরেকটা জিনিস বলি, 13% কাছাকাছি যে ঋণ, ওই সুদের হার দিয়ে সঞ্চয়পত্র কেনবার যে ব্যবস্থাপনাটা সরকার ঘোষণা দিয়েছে, আপনি এত সুদে 5 বছর মেয়াদে আপনি ঋণ করছেন, এই সুদের হার কন্টিনিউ করতে গেলে আপনার তো অর্থনীতির দুর্বলতা ঢাকাটা খুব কঠিন হয়ে যাবে। আপনার টাকাটাও যেমন দরকার, এই সময়ে সরকার টাকাটা নিতে চাচ্ছেন মানুষের হাত থেকে, টাকা নিয়ে বিনিয়োগ করবেন। আবার এত উচ্চ হারে সুদ যদি আপনাকে ফেরত দিতে হয়, সেটাও ব্যবসার জন্য, বিনিয়োগের জন্য খুব কার্যকর হয়ে যাবে না। ফলে এই জায়গায় ব্যাংকিং খাতে কিছু সুযোগ তৈরি হয়েছে, যেটা বললাম, কিন্তু এই ধরনের মানে সুদের হার এত উচ্চ রেখে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব সুবিধা সামনে হবে না। এটা যে বিভিন্ন ব্যবস্থায় বলা হয় যে অনেক ক্ষেত্রে সুদের হার বাড়লে সেটা মূল্যস্ফীতি কমিয়ে আনে, সেটা কি বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবভাবে প্রয়োগযোগ্য নয়? না, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি যে কমানো হয়, সুদের হার বাড়লে যেটা হয়, বাজার থেকে টাকাটা তুলে নিলেন, কিন্তু সরকার টাকাটা নিয়ে কি করবে? সরকার তো ঋণ করলো, এই টাকাটা দিয়ে সরকার কি করবে? সরকারও তো আবার কোনো না কোনো জায়গায় বিনিয়োগ করবে, বা ব্যাংক কোনো না কোনো জায়গায় ঋণ দেবে। এই আপনি যদি নতুন বিনিয়োগ যদি না আসে, একজন বিনিয়োগকারী যদি আস্থা না পায়, নতুন বিনিয়োগে যদি তিনি না যান, তাহলে এই টাকাটা কোথায় হবে? বিনিয়োগ হবে। অর্থনীতিতে যদি টাকা ঘুরতে না থাকে, তাহলে তো মানুষ আসলে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে তার কাছে টাকা পৌঁছাবে না, এবং টাকা না পৌঁছালে আপনার মুদ্রাস্ফীতি হওয়ার দরকার নেই, যেটুকুই বা মুদ্রাস্ফীতি রয়েছে সেখানেও তো তিনি অ্যাক্সেস পাবেন না, বাজারে তার প্রবেশগম্যতা কমে যাবে। ফলে এই উচ্চ সুদের হার রাখতে থেকে মানে এটা কন্টিনিউ করতে থাকলে, এটা বাজারের জন্য, কোনো ব্যবসা বাণিজ্যের জন্য, বিনিয়োগের জন্য কোনো ভালো বার্তা নিয়ে আসে না দীর্ঘমেয়াদে, একেবারেই না। আর আরেকটা ব্যাপার, যেটা একটু আগে খানিকটা আমরা কথা বলছিলাম, ধানের দাম, চালের দাম, যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে খুবই স্পর্শকাতর একটা বিষয়। এর আগে বিভিন্ন সময় আপনি বলেছিলেন যে ধান কিনে সরকারের তরফ থেকে আসলে ধানের মূল্যটা নির্ধারণ করে দিলে সেটা হয়তো পরবর্তীতে চালের বাজারে একটা প্রভাব রাখতে পারে। এখনকার বাস্তবতায় আসলে যদি আমরা তথ্যই না পাই আসলে কি পরিমাণ ধান উৎপাদন হচ্ছে, কি পরিমাণ আমদানি করতে হবে, তাহলে কি এই সিদ্ধান্তগুলো সরকার আদৌ নিতে পারবে ঠিকভাবে? না, সঠিকভাবে নিতে পারবে না, এবং সেটা দেওয়াও হচ্ছে না। আসলে ধরেন এই বছরে কত ধান সরকার কিনেছে, এই বছরে কত ধান আমদানি করছে। আমরা শুনছি যে সরকার নাকি আমদানি করবার চেষ্টায় রয়েছে, আমদানি করবার প্রক্রিয়ায় আছে, আমদানি হচ্ছে, কিন্তু তার কোনো তথ্য কিন্তু আমাদের হাতে নাই সেই অর্থে। হ্যাঁ, ফলে এবং সবচেয়ে বড় কথা, তৌফিক আগেই যেটা বলেছেন, যে আমাদের আসলে কত ঘাটতি হবে, উৎপাদন কত হয়েছে সেটা না জানলে আমি ঘাটতির কথা জানবো কি করে? ঘাটতি যদি আমি না জানি, তাহলে কতটুকু আমদানি করতে হবে আমি সেটা জানবো কি করে? আমার তো বাজারে যাওয়ার কথা ছিল হচ্ছে একদম, আমার যখন বন্যাটা হয়ে গেল, আমি যখন বুঝতে পেরেছি যে আমার চালটা পড়ে যাবে, সেই সময় আমার নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাজারে চলে যাওয়ার কথা ছিল। বন্যায় ক্ষতির পরিমাণের কি কোনো পরিসংখ্যান আছে? বন্যায় ক্ষতি একভাবে 10-11% এক ধরনের হিসাব আছে, যেটা সেটা হলো যে স্বাভাবিক, এটা আমাদের স্বাভাবিক বছরের যে দুর্যোগ মন্ত্রণালয় একটা করে, কিন্তু কৃষির উৎপাদনের অ্যাকচুয়াল হিসাবটা না পেলে ওইটাকে আপনি আসলে পূর্ণ ব্যবহার করতে পারবেন না। কারণ আপনার উৎপাদন, উনি বলবেন যে কত শতাংশের একটা জমির ক্ষতি হলো, একটা প্রাথমিক ধারণা, এটাকে প্রাথমিক ক্ষয়ক্ষতি বলা হয়। তো এটার বিভিন্ন রকম থাকে, একটা হলো যে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, কিছু আছে ক্ষতি, পানি বেশি থাকলে তার মানে ফলন কম হবে। হ্যাঁ, বাস্তবে এখন আমি বলছি যে বাই দিস টাইম এই উৎপাদনের হিসাবটা পাবার কথা, এবং আপনার উঠে গেছে তো নভেম্বর মাসে, তাহলে তো পাওয়ার কথা। ফলে উদ্যোগ, শোনেন, বিষয় হলো কি, উদ্যোগ আপনাকে আমদানির উদ্যোগ যেটা সরকার নিয়েছেন
এটা কিন্তু ওনারা নিয়েছেন। হ্যাঁ, প্রথম লটটা এসছে, বোধহয় আরও আসবে সামনে। এগুলো খুব পরিষ্কারভাবে কমিউনিকেশনের প্রয়োজন আছে মার্কেটে, কারণ মার্কেট একটা সিগন্যাল পাবে। হ্যাঁ, দ্বিতীয় হলো যেটা হয় যে বন্যায় ক্ষতি হলে আপনার বড় একটা বিষয় যেটা, সেটা বাংলাদেশের ধান বা চাল যেটা, এটার বড় অংশটা কিন্তু বাজারে আসে না। তো আপনার মানুষগুলো যারা প্রত্যেকে আমাদের দরিদ্র মানুষরা, তাদের সারা বছরের ধান চাল এটা কিন্তু একটা অংশ তারা এটার ধরে আবার রাখে। সিকোয়েন্সিং আছে। হ্যাঁ, sequencing আপনার এখন বাজারের প্রাপ্যতা আর মার্চ আর এপ্রিলে গিয়ে বাজারের প্রাপ্যতা তখন তো একরকম থাকে না, ফলে সরকার সিকোয়েন্সিং করে এই প্রাপ্যতাটা জারি রাখতে হয় আর কি। সো ওই জায়গাতে আপনার এক্সাক্ট একটা এস্টিমেশনের দরকার আছে। আমি যেটা বললাম যে হয়তো ওনারা করেছেন কিন্তু আমরা জানি না। এবং এখানে হ্যাঁ, ব্যবসায়ীরা বা আমি আশা ক্রেতারা করি না আমি জানলে তো আশা সেই করছি প্রভাবটা যে আমি পড়ছে না, মন্দের যেটা ভালো বলে একটা signal দেওয়ার কথা আছে। বলছেন হ্যাঁ, আপনারা। মন্দের ভালো, আমি ধরে নিচ্ছি মন্দের ভালো হলো ওনাদের একটা ধারণা আছে। না হলে আমরা মানে ইউএসডিএ যেটা বলছে তাতে আমি যেটা বুঝতে পারছি যে প্রায় আপনার এটা 3 লাখ মেট্রিক টনের মতন বোধহয়, আমি যদি ভুল না করে থাকি, আমি এক্সাক্ট নাম্বারটা নেই, সম্ভবত প্রায় 3 লাখ মেট্রিক টনের মতো মানে কম হবে এরকম একটা ধারণা তারা করছেন। হ্যাঁ, এবং এই বছর অনেক দেশই ধান কম অ্যাপ্রক্সিমেটলি হয়েছে। 10%, অ্যাপ্রক্সিমেটলি 10%। হ্যাঁ, এটা হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয়ের এভারেজ যে ক্যাচমেন্ট এরিয়া না, যেখানে এটা বন্যা হয়েছে USDA সেটা যে ওদের 10-11% বলছে। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বাংলাদেশের জন্য যে হিসাবটা দিয়েছেন ওইটার ওটা স্যাটেলাইট ডেটা স্যাটেলাইট এই ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে ভারত নির্ভরতা একটা পুরনো সমস্যা। তারা কখন রপ্তানি করবে কি করবে না, এখন তো দুই দেশের সম্পর্কের মধ্যে বেশ টানাপোড়েন চলছে, সেটা কি একটা প্রভাব ফেলতে পারে? আপনি এখনকার জন্য বলেন না, 2009 যখন আমাদের পুরনো ধানের অবস্থায় দরকার বলছিলাম। ছিল, সাতে। সার্ক সাতে। না 2008-এ, হ্যাঁ, হ্যাঁ, সাথে যখন আমাদের ধানের দরকার ছিল, যে গ্লোবাল প্রাইস খুব বেড়ে গেল, আমাদের সিডার হলো, আমাদের কিছু ধান নষ্ট হলো, ওই সময় আমরা মে মাসের আগে 1 মেট্রিক টন চালও ভারত থেকে আনতে পারি নাই। এবং তখন তো আমাদের সার্ক চুক্তি বলবৎ, তখন তো আমরা ভারতের সাথে মানে আমাদের সার্কের ফুড ব্যাংক থেকে কোনো ইয়ে পাই নাই। ভারত সেই বছর প্রথমবারের মতো রপ্তানি বন্ধ করলো চালের। কারণ হচ্ছে ভারতেও ক্ষতি হয়েছিল সেই বছরটা, মানে তারা যে বন্ধ করলো, কারণ তাদের দেশের মানুষকে তো তাদের খাওয়াতে হবে। ফলে আপনার এই বছরও সেই ঠিক একই ঘটনা ঘটেছে। অন্যান্য দেশেও ধান উৎপাদনকারী দেশগুলোতেও ওই লিনার প্রভাবে ধানের কিছু মানে নষ্ট হয়েছে, ধান মানে উৎপাদন কম হয়েছে। যেটা হয় কি, একটা কেন আমাদের ভারত নির্ভরতা থাকে, আমি জাস্ট ছোট করে দুটো বলি, এটাকে ঠিক অনেকে রাজনৈতিকভাবে অর্থনৈতিক বিষয় আছে। সেটা হলো যে দুটো কারণ থাকে। একটা হলো আপনি সবসময় পাশের দেশের সাথে বাণিজ্য বেশি হবে, যার সাথে বর্ডার আছে, কারণ আপনার আনা নেওয়া সহজ। হ্যাঁ, এটা আপনাকে মানতে হবে। সো আমি সবসময় তাই করব। দ্বিতীয় হলো যে ধান চাল মানেই ধান চাল না। আমরা ধরেন যে কোয়ালিটির চালটা আমরা খাই, সেইটা আমাদের এই এলাকার মানুষ, ওইটা আমাদের ভারতের যেখান থেকে আসে ওখান থেকে আমাদের একই রকম কোয়ালিটিটা থাকে। আপনার ধরেন থাইল্যান্ডের বা ওই সাউথ ইস্ট এশিয়ার একটা বড় জায়গায় যে চালটা খায়, ধরেন জেসমিন রাইস, একটু স্টিকি হয়, বা জাপান যেই আপনি দেখেন কাঠি দিয়ে যেই রাইসটা খায়, ওই রাইস আর আমার রাইস এক না। ওইটা আনলে আমাদের এখানকার অধিকাংশ মানুষ খাবে না। তো দ্য পয়েন্ট, ওদের কাছে যেটা ভালো রাইস ওটা আমার কাছে ভালো লাগবে না। এমনকি আপনি বাসমতি রাইসও অনেকে খেয়ে বলবো যে আমার তো ভাই এত চিকনটা। তো ওই প্রেফারেন্সগুলো থাকে। হ্যাঁ, এটা আমাদের পেঁয়াজের সময় আমরা দেখেছি, মিশরের পেঁয়াজ আনলে আমাদের দেশি পেঁয়াজ বলে আমরা যে একটা বেশ ভালো, তো এইটা থাকে আমার প্রেফারেন্স এবং ইসের ব্যাপার আছে। কিন্তু আমাদের অল্টারনেটিভ মার্কেট দেখতে হবে। এই যে কারণে আমরা মায়ানমারের মতো জায়গায় দেখি, আপনারা একটা মানে ফিলিপিন ইস্যু হলো যে বিজনেস অ্যাজ ইউজুয়ালে থাকলে হবে না আর কি। আপনাকে ওই ছোট একবারে আমি এক জায়গা থেকে পেয়ে যেতাম, আমার এখন 3-4টা জায়গা থেকে ছোট ছোট করে আনতে হবে। ওখানে আর কূটনীতির ব্যাপারগুলো আসলে জারি রাখতে হবে। কূটনীতিতে শুধু, কারণ সরকার কিন্তু আমদানি করে কম। প্লিজ, আমি আরেকটা এটা ব্যবসায়ীরা করেন। বিজনেস টু বিজনেস একটা কানেকশন বলে একটা জিনিস আছে, আমরা ইকোনমিক্স ভাষায় বলি B2B, বিজনেস টু বিজনেস কানেকশন। আরে ওইখান থেকে তো নিয়ে আসেন, ওখান থেকে কোন জায়গা থেকে আনবো, ওই আমদানি মানে রপ্তানিকারক ওই দেশের কে আছে তার সাথে যোগাযোগ, এটা একটা পরিচয় আমি দিব, এটা সময় লাগে। তো ওই বিজনেস, তো ওই প্রক্রিয়াগুলো জারি রাখতে হয়, একটু বিশেষ মনোযোগ, ফ্যাসিলিটেশনটা নীতি নির্ধারণী পর্যায়ে। অধ্যাপক নীলমণি, যদি আর কিছু যোগ করা থাকে। যোগ করতে বলতে যে আমাদের যে ব্যবস্থার যে প্রবণতা, আমাদের যে গভর্নেন্স সিস্টেম, সেটা লক্ষণীয় মাত্রায় শুধু না, মানে কোনো ধরনের পরিবর্তন সেই ক্ষেত্রে
আসছে এইরকম অর্থনৈতিক ব্যবস্থায় সেরকম কোনো প্রবণতা দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি না আসলে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেই আমি, আমরা তৌফিক জানে আমরা শ্বেতপত্র কমিটিতে আমরা বলেছি যে এই যে ধরেন আমাদের ছেলেমেয়েরা সব দেশের বাইরে চলে যাচ্ছে, আমি বাংলাদেশ ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট কয়টা আছে সেটা খোঁজ করেছি, যে আমরা তো স্টুডেন্ট অ্যাকাউন্ট না খুলে টাকা পাঠাতে পারি না। বাংলাদেশ ব্যাংক বলছে 2020 থেকে 2024-এর অক্টোবর মাস পর্যন্ত 4,335টা স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা হয়েছে, 290 কোটি টাকা এদের মাধ্যমে গেছে। ওকে, এটা তার মানে বৈধভাবে এই কয়টা টাকা গেছে। ইউএসএ বলছে, সরকারি তথ্য ইউএসএর, শুধুমাত্র 2023-এই বাংলাদেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে 17,000। ইউনেস্কো বলছে 2022-23-এ 35,000-এর বেশি আউটবাউন্ড স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশ থেকে। তাহলে বাংলাদেশ বাকিদের টাকা কিভাবে গেল, মানে কিভাবে যায়? কিছু হয়তো স্কলারশিপ আছে, কিন্তু মানে খুবই সামান্য, কিন্তু একটা বড় অংশই তো হয়তো এখান থেকে ফান্ড হয়েছে, যেটা মানে এই গভর্নেন্স গুলো তো আসলে ঠিক করা দরকার। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো। থ্যাংক ইউ।